আজকের ক্লাসে আমরা টেকনিক্যাল এসইওর এ টু জেড যা যা আছে সব বিষয় সম্পর্কে কমপ্লিটলি অ্যাডভান্স বিষয়গুলো জানবো। কেমন? তো টেকনিক্যাল এসইওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ এ এসইও এক্সপার্ট যারা আপনারা আছেন, টেকনিক্যাল এসইও যদি আপনি বাদ দিয়ে রাখেন তাহলে আপনি একটা ওয়েবসাইটের প্রাণকে বাদ দিয়ে সামনে এগিয়ে গেলেন। তো টেকনিক্যাল এসইওটা কি, প্রথমে এটা আমাদের জানতে হবে কেন আমরা টেকনিক্যাল এসইওটাকে গুরুত্ব দিব। ঠিক 2026 সালে এসে আপডেটেড এসইওর কথা যদি আপনি চিন্তা করেন এবং আপনি এআই এর সাথে যদি আপনি তুলনা করেন আপনার কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করতে, আপনাকে মাস্ট টেকনিক্যাল এসইওর দিকে ফোকাস দিতেই হবে। তো দেখেন, টেকনিক্যাল এসইও হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আপনি ওয়েবসাইটের টেকনিক্যাল সাইট অপটিমাইজেশন করবেন যাতে সার্চ ইঞ্জিন অর্থাৎ বিভিন্ন ধরনের যেগুলো লাইক গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, বিং হতে পারে, সহজে আপনার সাইটটা ক্রল করতে পারে, ইন্ডেক্স করতে পারে এবং র্যাঙ্ক করতে পারে। দেখেন, এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ যে একটা ওয়েবসাইট ইন্ডেক্স, ক্রলিং অ্যান্ড র্যাঙ্কিং। দেখেন, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা নিয়ে আমরা কথা বলি, একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় বা একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করা হয়, এই ওয়েবসাইটটা সরাসরি আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ একজন ডেভেলপার যখন ওয়েবসাইট তৈরি করে, এই ওয়েবসাইটগুলো কি সরাসরি গুগলে খুঁজে পাওয়া যায়? আপনাদের কি মনে হয় ওয়েবসাইটগুলো কি সরাসরি গুগলে খুঁজে পাওয়া যায়? বলেন তো। পাওয়া যায় না। কারণ আপনি ওয়েবসাইটটা ডেভেলপ করছেন, এইটা কিন্তু এখনো গুগলে নাই। গুগলে এটা 3টা ধাপ পার হয়ে আপনি র্যাঙ্কিংয়ে যেতে পারবেন। ওকে, ফার্স্ট হচ্ছে ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন, মেক করবেন, ওয়েবসাইটটা আপনার মেক হলো। মেক করার পর সেকেন্ড যে স্টেপটা, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা কি করতে হবে? গুগলের ক্রল করতে হবে। ক্রল বলতে কি? ভিজিট করতে হবে। যখন আপনার ওয়েবসাইটটা ক্রল করবে, আপনার ওয়েবসাইটটা ক্রলিং হবে, অর্থাৎ গুগলের রোবট হোক এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের রোবট হোক, ক্রল করবে। ক্রল হওয়ার পর নেক্সট স্টেপে যায় হচ্ছে ইন্ডেক্সে। অর্থাৎ আপনার ওয়েবসাইট যদি সব কিছু থাকে, ভালো থাকে, ঠিক থাকে, গুগল কি করবে? ক্রল, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা ভিজিট করে এটাকে কি করবে? ইন্ডেক্স করবে। যখন আপনি এই ইন্ডেক্সে যেতে পারবেন, ইন্ডেক্স করবে, তখন মানুষ বা ইউজাররা গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইট ইউআরএলটা খুঁজে পাবে। তারপর আপনি র্যাঙ্কিংয়ে যেতে পারবেন। এখন কথা হচ্ছে, তাইলে আমরা ওয়েবসাইট এই স্টেপগুলা বাদ দিয়ে কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে যেতে পারবো না। বিকজ আমাদের কাজটা, ওয়েবসাইটের কাজটা হচ্ছে, আমাদের এসইওর কাজটা হচ্ছে ট্রাফিক ইনক্রিজ করা, ট্রাফিক নিয়ে আসা। ট্রাফিক কখন নিয়ে আসতে পারবো? যখন আপনার ওয়েবসাইটটা গুগলে থাকবে এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে পাওয়া যাবে, তখন আমরা ট্রাফিক পাবো। তার আগে আমাদের কি করতে হবে? ওয়েবসাইটটা যেন সার্চ ইঞ্জিনে থাকে, ওয়েবসাইটটা যেন সার্চ ইঞ্জিনে থাকে, আপনার ওয়েবসাইটটা যেন খুঁজে পাওয়া যায়। এইটাকে বলা হয় র্যান্ডিং, ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। তারপর হচ্ছে দেন র্যাঙ্কিং। বোঝা গেছে? তো এখন আমরা একটা, আপনারা যারা আছেন এখানে প্রত্যেকেই আমাদের একটা ওয়েবসাইট আছে, তাই না? এই ওয়েবসাইটটা কি গুগলে আছে? বলেন তো। এই ওয়েবসাইটটা গুগলে আছে? আপনি ইউআরএলটাকে সার্চ করে গুগলে খুঁজে পাবেন, যে www যে নামে আপনি ওয়েবসাইটগুলো করেছেন, তাই না? এটা খুঁজে পাওয়া যাবে। বাট এই ওয়েবসাইটটা গুগলে ওই স্পেসিফিক কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইট কখনই খুঁজে পাওয়া যাবে না। বিকজ এটা গুগল নিজেই জানে না যে আপনার ওয়েবসাইট আছে। জানে? এটা গুগলকে আমাদের কি করতে হবে? জানাতে হবে। দেন আপনার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যাবে। ওকে, সহজভাবে যদি আমরা বলতে যাই, এক কথায় টেকনিক্যাল এসইও হচ্ছে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের রিডেবল প্লাস ফাস্ট প্লাস ইরর ফ্রি করা। অর্থাৎ শুধুমাত্র ওয়েবসাইটটা খুঁজে পাওয়া না, মানুষের রিডেবল, ইউজারদের রিডেবল হওয়ার মতো, প্লাস ওয়েবসাইটটা কতটুকু ফাস্ট আছে অ্যান্ড ইরর ফ্রি। একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইরর আছে, ইরর ফ্রি করার জন্য আমাদের কি করতে হয়? টেকনিক্যাল এসইও করতে হয়। আজকে সকল বিষয়ে আমি আলোচনা করব। ক্লাসটা একটু বড় হতে পারে, বাট ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবেন। কেমন? তো একটা ওয়েবসাইট যখন মেক করি আমরা, এটা কিন্তু গুগল বট। বট বলতে কি বোঝায়? গুগল বট বলতে আমরা কি বোঝাই? গুগল বট
এটা কিন্তু সরাসরি আপনার ওয়েবসাইট চাইলেও কি করতে পারে না, ক্রল করতে পারে না, অর্থাৎ গুগল চাইলেও এটা ভিজিট করতে পারে না। বোঝা গেছে? তো এই ভিজিট করার জন্য আমাদের গুগলকে সিগন্যাল দিতে হবে, গুগলকে বলতে হবে যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি চাইলে এখন ভিজিট করতে পারো। এটার জন্য গুগলকে সিগন্যাল দিতে হবে। এর জন্য পুরো ওয়েবসাইটটাকে কি করতে হবে, আমাদের ক্রলিং এবং ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। ওকে, তো রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদের কি কি করতে হবে, এটা আমরা ফার্স্ট আমরা জানি। কেমন? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে একটা ওয়েবসাইটে, যখন কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি প্রথম গুগলকে জানাতে যাবেন, প্রথম গুগলকে আপনি যখন জানাতে যাবেন, গুগলের বটকে জানাতে যাবেন, আমাদের রোবটস ডট টিএক্সটি করতে হবে। রোবটস ডট টিএক্সটি খুবই গুরুত্বপূর্ণ। এই রোবট ডট টিএক্সটিটা কি? এই রোবট ডট টিএক্সটি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের কোনো পেজকে গুগলকে এবং অন্যান্য সার্চ ইঞ্জিনকে ক্রল করার অনুমতি দিচ্ছেন কিনা। আমরা যদি আরো একটু ভালোভাবে দেখি, আহ, একটু ওয়েট, আমি শীটটা দেখি খুঁজে পাই কিনা। ওকে, তো অনুমতি দেওয়ার জন্য আমাদের রোবট ডট টিএক্সটিটা করতে হয়, রোবটস ডট টিএক্সটিটা করতে হয়। তো এটা জাস্ট আমরা সিম্পল ভাবে বোঝার ট্রাই করব, এত ডিপলি না বুঝলে হবে। মানে মূলত রোবট ডট টিএক্সটিটা কিভাবে কাজ করে এবং রোবট ডট টিএক্সটিটা কি, এইটা আমরা জানবো। তো এখানে দেখেন, ইফ ইউ ওয়ান্ট, ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি চান বটস টু এবল টু ক্রল ইওর ইন্টার সাইট, আপনি যদি চান যে বট আপনার সাইটের ভিতরে প্রবেশ করবে, ইন্টার মানে কি, প্রবেশ করা, তাই না? দেন ইউ ক্যান সিম্পলি হ্যাভ অ্যান এমটি ফাইল অর নো ফাইল অ্যাট অল। এখানে আমাদের এমনভাবে রোবট ডট টিএক্সটিটা করতে হবে, এটা আমি প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন আমরা বুঝতে পারবো। বাট এখন আমরা ফার্স্ট আমরা বিষয়গুলো সম্পূর্ণটাই দেখি, দেন আমরা ওইটা প্র্যাকটিক্যালি করব। দেখেন, এই জায়গায় একটা কোডিং করা আছে, সবাই বুঝতে পারবেন। ইউজার এজেন্ট স্টার, ইউজার এজেন্টটা কি? ইউজার এজেন্টটা হচ্ছে বট, গুগলের বট, গুগলের না, সব সার্চ ইঞ্জিনের। তো ইউজার এজেন্ট হচ্ছে বট। এই স্টার বলতে বোঝানো হয় পৃথিবীর সব সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কিন্তু বটগুলো কিন্তু আলাদা আলাদা, গুগলের সার্চ ইঞ্জিনের বট আলাদা, ইয়াহুর সার্চ ইঞ্জিনের বট আলাদা, তারপর হচ্ছে বিং এর সার্চ ইঞ্জিনের বট আলাদা। তো এবং স্টার বলতে বোঝায় কি, পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে, একদম বাংলাদেশের পিপিলিকা থেকে শুরু করে সব ধরনের বটকে আমরা কি করতেছি, এইটাকে বলা হয় ডিজ অ্যালাউ। ডিজ অ্যালাউ বলতে কি, কি বোঝায়? অ্যালাউ না। ডিজ অ্যালাউ ক্লোনের পর যদি কোনো কিছু না থাকে, ফাঁকা থাকে, আমি আবারও আই রিপিট এগেইন, যে ডিজ অ্যালাউ ক্লোনের পর যদি কোনো ফাঁকা থাকে, ওইটা অ্যালাউ হিসেবে কাজ করে। তার মানে এতটুকুর অর্থ হচ্ছে ইউজার এজেন্ট স্টার মানে পৃথিবীর সকল রোবটকে আমি ডিজ অ্যালাউ, এখানে কিছু নাই, তার মানে আমি অ্যালাউ করে দিচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যালাউ। এটা যখন আমরা আমরা রোবট ডট টিএক্সটি কোথায় করবো এটাও দেখবো। ইউজার এজেন্ট স্টার পৃথিবীর সব রোবটকে আমি কি করতেছি, অ্যালাউ করে দিচ্ছি, বিকজ ডিজ অ্যালাউর পর কোনো কিছু নাই। বোঝা গেছে? এটা এখানে বলা আছে কি, এটা হচ্ছে ইফেক্টিভলি এভরিথিং ইজ অ্যালাউড, সবগুলাকে আমি অ্যালাউ করে দিয়েছি। ওকে, নেক্সট যেটা, যে হাউ টু ডিজ অ্যালাউ অল ইউজিং রোবটস ডট টিএক্সটি।
আমরা কিভাবে সবগুলো রোবটকে ডিসঅ্যালাউ করতে পারি? আমরা এটা কি করছি? অ্যালাউ করছি। হাউ টু ডিসঅ্যালাউ অল ইউজিং রোবট ডট টিএক্সটি, আমরা কিভাবে সবগুলো রোবটকে ডিসঅ্যালাউ করতে পারি। ইফ ইউ ওয়ান্ট ইনস্ট্রাক্ট অল রোবটস টু স্টে অ্যাওয়ে ফ্রম ইউর সাইড, দেন দিস ইজ দ্য কোড ইউ শুড পুট ইন ইউর রোবট ডট টিএক্সটি টু ডিসঅ্যালাউ অল। সব ধরনের রোবটকে আমি ডিসঅ্যালাউ করতে পারি। এখানে কি বলা আছে দেখেন, ইউজার এজেন্ট। ইউজার এজেন্ট বলতে কি বোঝায়? এটা হচ্ছে বট। স্টার বলতে কি বোঝায়? পৃথিবীর সব ধরনের রোবট। অ্যান্ড ডিজেলার পর যখন এইরকম একটা চিহ্ন থাকবে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তখন এইটাকে বাধা দেওয়া বলে। দেখেন এটা আমি ওপেন করছি, কোনো কিছু নাই, আর এটা আমি বাধা দিয়ে দিছি। তার মানে কি? পৃথিবীর সব রোবটকে আমি বাধা দিয়ে দিছি। তাইলে আপনার ওয়েবসাইটের কি ভিতরে কেউ ঢুকতে পারবে না। বোঝা গেছে? অর্থাৎ আমি যদি আর একটু ভালোভাবে বোঝাই এই দুইটা যে পার্থক্যটা কি, এখানে একটু মনোযোগ দেবেন। দেখেন ইউজার এজেন্ট স্টার ডিজেলাও, তারপর কোনো কিছু নাই। তার মানে মনে করেন আপনার একটা ঘর আছে, থাকার ঘর আছে, আপনার বেডরুম আছে, বেডরুমের একটা দরজা আছে, বুঝছেন? এইটার অর্থ হচ্ছে, মানে এইটার সাথে যদি আপনি মিল রাখেন যে আপনি দরজাটা কি তালাটা ওপেন রাখছেন, যে কেউ আপনি এমনভাবে অনুমতি দিচ্ছেন যে কেউ আপনার রুমে প্রবেশ করবে, আপনার বেডরুমে যেতে পারবে। এখানে কিছু নাই, অর্থাৎ ডিজেলার পর কোনো কিছু নাই, বাধা নাই। আর এখানে যদি আমরা লক্ষ্য করি, যদি এই কোড করা হয় ওয়েবসাইটের, এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তার মানে আপনি তালা মেরে দিচ্ছেন। আপনার এই ঘরের মেইন একটাই কিন্তু দরজা, এখানে একটা তালা আছে, এই তালাটা আপনি কি করে দিচ্ছেন? লক করে দিচ্ছেন। আর কেউ চাইলেও ঢুকতে পারবে না। তার মানে এটা হচ্ছে এমন একটা কোডিং যে পৃথিবীর কোনো রোবটের সাধ্য নয় যে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে। এটা হচ্ছে সব রোবট যেতে পারবে, এটা হচ্ছে আপনি বাধা দিয়ে দিচ্ছেন, আপনার আর যেতে পারবে না। যদি না যেতে পারে, ওয়েবসাইট কি করতে পারবে না? গুগল এই এই বটগুলো ক্রল করতে পারবে না। ক্রল না করলে আপনার ওয়েবসাইটটা সে ইন্ডেক্স করবে না, অর্থাৎ পরবর্তীতে সার্চ ইঞ্জিনের জন্য রেডি করবে না। আর যদি অ্যালাউ করে দেন, সে যাবে, যাওয়ার পর আপনার ওয়েবসাইটের ভিতরের যা যা আছে থাকার পর কি করবে? ওইটাকে ইন্ডেক্সের জন্য প্রস্তুত করবে, অর্থাৎ ওয়েবসাইটটা গুগলে নিয়ে যাওয়ার জন্য যা যা কার্যক্রম, ওইটা রোবটগুলো করবে। বুঝতে পারছেন? খুবই ইন্টারেস্টিং এসইওর কাজগুলো। একটু টেকনিক্যালি নলেজ প্রয়োজন, বাট খুবই ইন্টারেস্টিং, বুঝতে পারলে খুবই মজার। তারপর দেখেন এখন আপনি কি করতেছেন, এখানে বলা আছে কি, হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক ফাইল অর ফোল্ডার। হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক ফাইল অর ফোল্ডার। তারপর মনে করেন যে আপনার বাড়িতে আপনি দাওয়াত দিচ্ছেন কাউকে, 20 জন মানুষকে আপনি দাওয়াত দিচ্ছেন। এটাই আপনার বেডরুমের সাথে আমি তুলনা করতেছি এখন। বা আপনার বাড়িতেই দাওয়াত দিচ্ছেন, আপনার 20টা ফ্রেন্ড আছে। এই 20টা ফ্রেন্ডের মধ্যে আপনি স্পেসিফিক বলতেছেন যে যে কোনো 3 জনের কথা, আপনি 3 জনকে দাওয়াত দিচ্ছেন, শুধুমাত্র এই 3 জনই যেতে পারবে, আর বাকি 17 জন কি করতে পারবে না? যেতে পারবে না। তার মানে কি, এই 20 জন বন্ধুর মধ্যে আপনি স্পেসিফিক 3 জনকে আপনি ইনভাইট করতেছেন। এই জিনিসটাও কিন্তু তাই সেম, যে আপনার ওয়েবসাইটে মনে করেন যে 20টা পেজ আছে, এই 20টা পেজের মধ্যে আপনি 3টা পেজকে অ্যালাউ করতেছেন, আর 17টা পেজকে অ্যালাউ করতেছে না। তাইলে ওই 3টা পেজই শুধুমাত্র গুগলের বা অন্যান্য সার্চ ইঞ্জিনের রোবট যেতে পারবে, আর 17টা পেজে যেতে পারবে না। তাহলে ইন্ডেক্স হবে কয়টা? 3টা, আর 17টা হবে না। বোঝা গেছে? তখন এটা ইউজার এজেন্ট স্টার পৃথিবীর সব ধরনের রোবট এবং ডিসঅ্যালাউ এই ব্যাকওয়ার্ড স্ল্যাশের মধ্যে শুধুমাত্র আপনার ওই ইউআরএল গুলো থাকবে, যেগুলো যেগুলো আপনি কি করবেন? অ্যালাউ করে দেবেন। বোঝা গেছে? এটা হচ্ছে হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক বট। এতক্ষণ তো আমরা স্পেসিফিক ফাইল আর ফোল্ডার বা স্পেসিফিক পেজ, স্পেসিফিক ইমেজকে আমরা অ্যালাউ করলাম। এখন এই জায়গাতে কি, হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক বট, আপনি ডিসঅ্যালাউ কিভাবে করবেন? এতক্ষণে আমরা হচ্ছে আমরা মেইন মুরব্বিকে কিভাবে আমরা হচ্ছে ডিসঅ্যালাউ করব। দেখেন
আপনি চান যে আপনার একটা ওয়েবসাইট আছে, এই একটা ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র আপনি এটা গুগলে শো করবেন, গুগলে অন্যান্য সার্চ ইঞ্জিনকে, বা এটা যদি মনে করেন যে সব সার্চ ইঞ্জিন এখানে আপনার আসতে পারবে, রোবট আসতে পারবে, আমি চাই না যে ইয়াহু আসুক, আমি চাই না বিং আসুক, আমি চাই না পিপিলিকা আসুক, তখন কি করব, আমি স্পেসিফিক বটটাকে আমি বাধা দিতে পারবো। এখানে যদি আপনি দেখেন ইউজার এজেন্ট, এই ইউজার এজেন্টটাই তো রোবট, তাই না? আমি স্পেসিফিক করে দিচ্ছি বিং বট, দেখেন ডিজালার পর ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এই যে আমি বাধা দিয়ে দিচ্ছি, তার মানে সব রোবটই যেতে পারবে, কিন্তু এই বেটা বিংবট যেতে পারবে না আপনার ওয়েবসাইটে। যদি বিংবট না যেতে পারে, সব সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট শো করবে, শুধুমাত্র বিংয়ে সার্চ করলে শো করবে না। আপনি চাইলে যদি এখানে গুগল বট লেখেন তাহলে গুগলে শো করবে না, আপনি যদি ইয়াহু বট লেখেন ইয়াহুতে শো করবে না। তার মানে স্পেসিফিক বটটাকে আমরা কি বাধা দিচ্ছি, বোঝা গেছে? আর একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এইটা এইটা হচ্ছে একটা আদর্শ হচ্ছে সাইট ম্যাপ করা, এগুলো আমরা আমরা আস্তে আস্তে জানবো, এখন না। কেমন? তার মানে রোবট ডট টিএক্সটি প্রথমে করতে হবে। রোবট ডট টিএক্সটির কাজটা কি? রোবট ডট টিএক্সটি কাজটা হচ্ছে স্পেসিফিক ফাইল অর ফোল্ডার অর স্পেসিফিক বটটাকে আমরা অ্যালাউ করতে পারি অ্যান্ড ডিসঅ্যালাউ করতে পারি। ক্লিয়ার? জাস্ট আপনারা বোঝার দরকার বুঝুন। আর প্রতিটা ক্লাসে আমি আমি প্রতিটা কনসেপ্ট মানে প্র্যাকটিক্যালি ওইটা আমি দেখাবো, যে কিভাবে আমরা রোবট ডট টিএক্সটি করব, কিভাবে আমরা এইটার থেকে একটা থেকে আরেকটা ওয়েবসাইটে ইন্ডেক্স করতে বা ওয়েবসাইট ইন্ডেক্স প্রবলেম ফিক্স করতে কি কি করতে হয়, আমরা সব কিছু জানবো। নাম্বার ওয়ান, তাই না, চলে গেল রোবট ডট টিএক্সটিটা। নাম্বার টু, সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি? এক্সাম্পল হিসাবে মনে করেন যে আপনি একটা রিসোর্টে গেছেন, এই রিসোর্টে একটা বড় একটা জায়গা, বিগ একটা প্লেস, যেটা আপনি আহ, মানে একদিন দুই দিন ঘুরেও শেষ করতে পারবেন না। দেখবেন বড় বড় রিসোর্ট, বড় বড় হোটেল, বড় বড় যে কিছু কিছু পার্ক আছে, এই পার্কগুলোতে দেখবেন যে আসলে কোথায় কি আছে মানুষকে একটা নির্দেশনা দেওয়ার জন্য ম্যাপ তৈরি করা থাকে। চিড়িয়াখানায় যাবেন, দেখবেন যে একটা ম্যাপ তৈরি করা আছে, যেখানে এইদিকে আছে অজগর সাপ, ওইদিকে আছে হরিণ, ওইদিকে আছে হাতি। কেন এই ম্যাপগুলো করা আছে? এই ম্যাপগুলো থাকাতে যারা দর্শনার্থী তাদের সুবিধা হয়, যে আমাদের ওই পুরো ঘুরে দেখতে হয় না, আমার দেখার দরকার আমার হাতি, সো আমি যে জায়গায় ম্যাপটা আমি ফলো করে আমি হাতির দিকে যাচ্ছি, আমার দেখার দরকার ঘোড়া, আমি স্পেসিফিক ওই ঘোড়াটাকে ফলো করে যাচ্ছি, তাহলে আমার ওই পুরো দুনিয়া খুঁজেও কি করা লাগে না, খুঁজে দেখ খুঁজে দেখতে হয় না। তো এই জিনিসটাই ওয়েবসাইটটা যখন আপনার আপনার কোনো বট, গুগলের বট মনে করেন আপনার ওয়েবসাইটে আসলো, কোথায় পেজ আছে, কোথায় পোস্ট আছে, একটা ওয়েবসাইটে হাজার হাজার পেজ পোস্ট আছে, মিস্টেক হতে পারে তার ক্রল করা। আমরা যদি একটা ম্যাপ তৈরি করে দেই, তাহলে কি করবে, আপনার ওয়েবসাইটটা ঘুরে দেখার দরকার নাই। বিং বট বা গুগল বট বা ইয়াহু বট, যে বটে আপনার ওয়েবসাইটে আসবে, সে আপনার ওয়েবসাইটে ক্রল করবে না, আপনার ম্যাপটা দেখবে, ম্যাপ দেখে সম্পূর্ণটা পুরো ম্যাপটাই ইন্ডেক্স করে দেবে। তাইলে আর বারবার আপনার কি করতে হবে না, ইন্ডেক্সের ঝামেলা করতে হবে না। এই জিনিসটা হচ্ছে সাইট ম্যাপ, বুঝতে পারছেন? সাইট ম্যাপ এটাকে বলা হয় ওয়েবসাইটের সাইট ম্যাপ। এই সাইট ম্যাপটা আমরা কিভাবে করব এইটা আমরা দেখব। তো ইন্ডেক্সের জন্য এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন। রোবট ডট টিএক্সটি প্লাস সাইট ম্যাপ, এই দুইটা যখন আমরা করব, তখন একটা ওয়েবসাইটটা কি হবে, ইন্ডেক্সের জন্য প্রিপেয়ার হবে। ইন্ডেক্সের জন্য প্রিপেয়ার হবে, তখন আপনার ওয়েবসাইটগুলো খুব ভালোভাবে র্যাঙ্কিং এর জন্য আপনি কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি র্যাঙ্কিং এর জন্য কাজ করতে পারবেন না। বোঝা গেছে? আচ্ছা, তো এর বাইরে আরো কিছু বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব, যেগুলো ছাড়া টেকনিক্যাল এসইও সম্পূর্ণ না। মূলত একটা ওয়েবসাইট
সরাসরি গুগলে নিয়ে যাওয়ার জন্য যত কিছু করি বা অন্যান্য সার্চ ইঞ্জিনে নিয়ে যাওয়ার জন্য আমরা যা যা করি, এটাই কিন্তু এনাফ না। টেকনিক্যাল এসইও বলতে একটা, আমি প্রথমেই বলছিলাম যে ইরর ফিক্স, একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ইরর আছে, এই ইররগুলো ফিক্স করা আমাদের জন্য জানা অনেক বেশি দরকার। তো এখন কথা হচ্ছে, আপনাদের যদি কোশ্চেন করা হয় ইন্ডেক্স ভার্সেস নন ইন্ডেক্স ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমি আপনাদেরকে যদি বলি যে ইন্ডেক্স ভার্সেস নন ইন্ডেক্স ডিফারেন্সটা কি, আপনারা এইভাবে কি অ্যান্সার করতে পারেন না? যে ইন্ডেক্সটা হলো কি, যখন সার্চ ইঞ্জিনে আমার ওই ইউআরএলটাকে খুঁজে পাওয়া যাবে, আমার কন্টেন্টটাকে খুঁজে পাওয়া যাবে সার্চ করে, কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তখন ওইটাকে ইন্ডেক্স বলে। এবং যখন আমার কন্টেন্ট ওয়েবসাইটটা ডিরেক্ট কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে খুঁজে না পাওয়া যাবে, ওইটাকে বলা হয় নন ইন্ডেক্স। বোঝা গেছে? আচ্ছা, তার মানে আমরা এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারলাম যে গুগল বট কিভাবে ওয়েবসাইটটা ক্রল করে। রোবট ডট টিএক্সটির মাধ্যমে এটা ক্রল করে, তাই না? ওকে, দেখেন আমাদের টেকনিক্যাল ইস্যুর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্কিমা মার্কআপ। এই স্কিমাটা কি? স্কিমা, এটাকে ওয়েবসাইটের স্ট্রাকচার ডাটা বলে। এই স্ট্রাকচার ডাটাটা কেন করা হয়? প্রতিটা কন্টেন্ট, প্রতিটা পোস্টের জন্য আমরা স্কিমা মার্কআপ করি বা স্ট্রাকচার ডাটা করি। এই স্ট্রাকচার ডাটাটা এই জন্য করা হয় যে গুগলকে স্পেসিফিক, আমরা গুগলকে যত সহজ করে দেব। আমার একটা ধানমন্ডিতে আমি একটা সার্ভিস দেই, এক্সাম্পল, যে আমি স্পা সার্ভিস দেই। কেমন? স্পা, অর্থাৎ ওই যে মেসেজ, যেটাকে বলা হয় মেসেজ থেকে শুরু করে, তো স্পা সার্ভিস আমরা মোটামুটি অনেকে অবগত আছি। এই স্পা নিয়ে আমি সার্ভিস দিচ্ছি, আমি একটা নির্দিষ্ট লোকেশনের মধ্যে, যে ধানমন্ডিতে। এই ধানমন্ডিতে যখন আমি সার্ভিস দিচ্ছি, গুগল এইটা সরাসরি, গুগলকে বোঝানোর জন্য যে আমার স্পা সেন্টারটা আছে এখানে, এই লোকেশনের মধ্যে আছে, এবং আমার মূলত এটা এটা একটা কি, এটা সার্ভিস, এটা সার্ভিস। ওই স্পেসিফিক অঞ্চলের মধ্যে যারা লিখে, স্পাটা লিখে সার্চ করবে, যেন আশেপাশের মানুষগুলো আপনার ওই স্পা সেন্টারটায় খুঁজে পায়, গুগলকে ইন্ডিকেটলি একটা সিগন্যাল প্রোভাইড করা, এটাকে বলা হয় স্কিমা মার্কআপ। অথবা আপনার একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট, বা ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য আপনি তৈরি করছেন, মানুষ যেন এটা খুঁজে পায় জানার জন্য আপনি গুগলকে এমনভাবে আপনি স্ট্রাকচার ডাটাটা করে দিচ্ছেন, মানুষ যখন সার্চ করবে কোনো কিছু জানার জন্য, আপনি কিন্তু গুগলকে বলে দিচ্ছেন স্ট্রাকচার ডাটার মাধ্যমে, যে কেউ যখন জানার জন্য সার্চ করবে, সার্চ ইন্টেন্ট ম্যাচ করার জন্য স্ট্রাকচার ডাটাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে সার্চ ইন্টেন্ট তো আমরা জানি, তাই না? এর আগে ক্লাসে আমি বলছি। তো সার্চ ইন্টেন্ট ম্যাচ করার জন্য আমরা স্ট্রাকচার ডাটাটা করি। ওকে, তো এই জন্য আমাদের এই স্ট্রাকচার ডাটাটা কয়েকভাবে আছে। প্রোডাক্টের জন্য আলাদা প্রোডাক্ট স্কিমা, ওটাকে বলা হয় প্রোডাক্ট স্কিমা। আবার হচ্ছে সার্ভিসের জন্য আলাদা, ওটাকে বলা হয় সার্ভিস স্কিমা। রিভিউ স্কিমা আছে। প্রোডাক্টের যে স্কিমাগুলো, অ্যান্ড হচ্ছে ব্লগ পোস্টের জন্য আলাদা স্কিমা আছে। এ, তারপর হচ্ছে রেসিপির জন্য স্কিমা আছে, লোকাল এরিয়ার জন্য স্কিমা আছে। তো একদম সহজভাবে এই স্কিমাটা যখন আপনি বসাবেন, আপনি যখন গুগল একদম আপনার কন্টেন্টটাকে বেটারভাবে বোঝে, একদম রিচ রেজাল্টে দেখায়, এবং সিটিআর বাড়ায়, ক্লিক থ্রু রেটটা বাড়ায়। অর্থাৎ আমরা যদি, আমি এখানে লিখে সার্চ করি যে স্পা সার্ভিস, স্পা সার্ভিস নিয়ার মি, সব থেকে কাছের স্পা সার্ভিসটাই আপনার এখানে শো করতেছে, তাই না?
এখানে আপনার শো করতেছে। প্লাস এখন কিন্তু গুগল আরো বেশি স্মার্ট, আরো বেশি স্মার্ট। যেমন হোটেল নিয়ার মি, আমি যদি এখানে সার্চ করে আমার সব থেকে কাছের হোটেলগুলো চলে আসবে অটোমেটিকলি, কাছের হোটেলগুলো চলে আসবে। এবং গুগল এখন আরেকটা মডেল কিন্তু অ্যাড করছে, এটা হচ্ছে এআই মডেল। এই এআই মডেলে আপনাকে ডিরেক্ট কি রেজাল্ট দিচ্ছে। এই এআই মডেলে যদি আপনি আপনি যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টের ইনফরমেশন, ওয়েবসাইটের ইনফরমেশন গুলো যদি আপনি সরাসরি এই জায়গাতে যদি স্থান করে নিতে চান, তখন আপনাকে অবশ্যই স্ট্রাকচার ডাটাটা করতে হবে। বোঝা গেছে? আমাকে স্ট্রাকচার ডাটাটা করতে হবে। আমার এটা হচ্ছে আমার সিরাজগঞ্জ যমুনার কাছাকাছি। তো এখানে দেখবেন যে স্বাভাবিকভাবে সিরাজগঞ্জের আশেপাশে যেগুলা রিসোর্ট আছে, হোটেল আছে, এগুলোই আমাকে শো করবে এই এই এআই মডেলে। সো এআই মডেলে, বা আপনারা যারা এইও অ্যান্সারিং ইঞ্জিন অপটিমাইজেশনের কথা জানেন, জেনারেটিভ জিইও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বলেন, তো এই জিনিসগুলা যদি আপনি এইও জিইওর কথা চিন্তা করেন, স্ট্রাকচার ডাটাটা সব থেকে বেশি কাজ করে। বোঝা গেছে? এটা হচ্ছে স্কিমা মার্কআপ। এক কথা, আপনার স্কিমা হলো স্ট্রাকচার ডাটা ফরম্যাট, যা সার্চ ইঞ্জিনকে বলে এই পেজটা আসলে কি নিয়ে করা। সার্চ ইঞ্জিনকে আমরা ডিরেক্টলি হচ্ছে একটা একটা সিগন্যাল পাঠাতে পারি এই পেজটা আসলে কি নিয়ে করা। এবং এক একই পোস্টটা আপনার যদি ইন্টেন্ট যদি ভিন্ন হয়, যে এটা আমার আর্টিকেল প্লাস হচ্ছে এফএকিউ স্কিমা আছে, তারপর অর্গানাইজেশন স্কিমা আছে, সবগুলো আপনি একত্রিত করতে পারবেন। বোঝা গেছে? আচ্ছা, আরো যদি আমি আরো ডিপলি বলি, এটাকে এক ধরনের এনটিটি বেসড এসইও বলা হয়। এনটিটি বলতে বোঝায় আপনার ব্র্যান্ডগুলা, আপনার পার্সন প্রোডাক্টকে মানে এনটিটি করা। অ্যান্ড হচ্ছে গুগল গুগল নলেজ গ্রাফে হচ্ছে সিগন্যাল দেওয়ার জন্য এই স্কিমা মার্কআপটা করা হয়। তো এটা আমরা যখন দেখব তখন আমরা বুঝবো। এটা আমরা স্বাভাবিকভাবে গুগলের জন্য জ্যাসন এলডি সব থেকে অ্যাডভান্স স্কিমা আমরা ধরে রাখি। জ্যাসন এলডি ওইভাবে আমরা রিসনিপটা আমরা অ্যাড করব। আচ্ছা, জাস্ট আমরা আজকে জানার জন্য, মানে আমরা যেহেতু এগুলা প্রতিটা ক্লাসগুলোকে আমরা ভালোভাবে একের পর এক দেখব যে কিভাবে কোনটা করি। এই দেখেন, আমরা মার্কেট প্লেসে যখন আমরা যাব, আমরা রোবট ডট টিএক্সটি নিয়েও সার্ভিস দিতে পারি, আমরা সাইট ম্যাপ নিয়ে সার্ভিস দিতে পারি, বা আমরা এই দুইটা নিয়েও সার্ভিস দিতে পারি। স্কিমা মার্কআপের জন্য আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে যান, আসলে আমরা যখন মার্কেট প্লেসে যাই সবাই আমরা দেখা যায় যে একই টপিকের উপর আমরা পড়ে থাকি। আসলে 2026 সালে এসে যখন আপনি মার্কেট প্লেসে ভালো একটা অবস্থান তৈরি করতে যাবেন, তখন আপনাকে একটা মাইক্রো মাইক্রো নিশ চুজ করতে হবে। যেমন আপনি এসইও শিখতেছেন, এর মধ্যে থেকে আপনি ডিরেক্ট এসইও সার্ভিস, কিওয়ার্ড রিসার্চ নো, আপনি এর মধ্যে থেকে স্পেসিফিক কিছু সেক্টরটাকে আইডেন্টিফাই করেন যে আমি এসইওর মধ্যে আমি স্কিমা মার্কআপ নিয়ে হচ্ছে আমি এই জায়গায় সার্ভিস দেব। স্কিমা মার্কআপ, যেমন আমরা যদি মার্কেট প্লেসে স্কিমা মার্কআপ লিখে যদি আমরা সার্চ করি, দেখবেন স্কিমা মার্কআপের জন্য খুব বেশি সার্ভিস দিচ্ছে না, মাত্র 510 জন। আর এর মধ্যে যদি আপনি আরও যদি ফিল্টারিং করেন, যে আরও যদি ফিল্টারিং করেন যে আপনার এখান থেকে খুব বেশি পার্সন দেখবেন যে আহ, এর সাথে ইনভলভ নাই, এটার মধ্যে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার কিন্তু অনেক কম আছে। বোঝা গেছে? অ্যাক্টিভ ফ্রিল্যান্সার অনেক কম আছে। নাও অনলাইন নাওতে যদি আপনি যান, দেখবেন মাত্র 30 জন, দেখছেন মাত্র 30 জন অ্যাক্টিভ আছে। এই 30 জন অ্যাক্টিভ আছে, আর বাকিগুলো কেউই নাই। 30 থেকে 50 জনের মতো হবে। এই যে 41 জন, 41টা রেজাল্ট আসছে। এবং স্কিমা মার্কআপ জন্য আপনি দেখবেন যে এখানে যারা সার্ভিস দিচ্ছে, বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে। স্কিম আই উইল ডু ওয়ান টাইম অন পেজ এসইও উইথ স্কিমা মার্কআপ। তো অন পেজ এসইওর হোমওয়ার্কটা আপনাদের দেওয়া হয়েছিল, অনেকেই করছেন অনেকেই করেন নাই। তো আমি জানি না আপনাদের কি প্রবলেমগুলো আমি প্রথমেই বলছি, যে কোনো ধরনের প্রবলেম, এনি প্রবলেম, আপনারা আমার সাথে ডিরেক্ট ডিসকাস করবেন এবং প্রবলেমগুলোর সমাধান করে নেবেন। কারণ একজন মেন্টরের থেকে যদি আপনি প্রবলেমগুলোর সমাধান না করে নিতে পারেন, আমি তো আপনাদের এইটা কখনো বলি নাই যে আপনারা প্রবলেমগুলো সমাধান করতে পারবেন না বা আমাকে নক করতে পারবেন না। আপনাদেরকে ডিরেক্ট বলা আছে যে কোনো প্রবলেমে আমাকে সরাসরি ফোন করবেন অথবা মেসেজ করবেন, নো প্রবলেম। তো দেখেন, স্কিমা মার্কেটের জন্য যারা দেখবেন অনেক অনেক অর্ডার কমপ্লিট করছে, 170টা অর্ডার কমপ্লিট করছে, 71 কমপ্লিট করা হয়েছে। যারা নতুন তারা 5টা 20টা কমপ্লিট করছে, তাই না?
তো এভাবে আপনি যদি এদেরকে আমরা প্রাইসিং যদি দেখি যে সে 5টা স্কিমা মার্কআপ করতেছে, 5টা পেজের স্কিমা করতেছে, $45 নিচ্ছে। সে 10টা পেজের স্কিমা প্লাস কিওয়ার্ড রিসার্চ সাথে করে দিচ্ছে, $75 নিচ্ছে। প্রিমিয়ামে $150 নিচ্ছে। সো স্কিমা মার্কআপটা খুবই গুরুত্বপূর্ণ এসিওর জায়গায়। এটা আমাদের এটা আমাদের অবশ্যই অবশ্যই একটা কন্টেন্টকে র্যাঙ্ক করার জন্য এবং টেকনিক্যাল এসইওটা পারফেক্টলি হবার জন্য স্কিমা মার্কআপটা কিন্তু আমাদের এটা করতে হয়। তো স্কিমাটা গেল। এখন আমরা আসি ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ, ওকে। ক্যানোনিক্যালটা কি? ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল ট্যাগ, ওকে। ক্যানোনিক্যাল অর্থটা কি, বা ক্যানিবালাইজেশন? কেউ বলতে পারবেন? মানে নিজেই নিজেকে খেয়ে ফেলা, ক্যানিবালাইজেশন। এই ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করা হয় কখন? যখন আপনার কন্টেন্টগুলো কপি হয়, মানে আপনার অন্যের সাথে ম্যাচ না, আপনার নিজের সাথে ম্যাচ হয়ে গেছে। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হতে পারে, কন্টেন্ট ক্যানিবালাইজেশন হতে পারে, ইউআরএল ক্যানিবালাইজেশন হতে পারে। আপনি আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে আপনি 3টা শার্ট আছে, একটা রেড আর একটা ইয়েলো আর একটা হচ্ছে ব্লু। এই 3টায় আপনি পোস্ট করলেন আলাদা আলাদা ভাবে। 3টার কিওয়ার্ড এক, 3টার কন্টেন্ট এক। তাইলে এখন কোশ্চেন হচ্ছে, মানুষ যখন আপনার মনে করেন মেইন কিওয়ার্ডটা আপনি ধরছেন টি শার্ট বিডি, টি শার্ট বিডি, ইউজাররা যখন টি শার্ট বিডি লিখে গুগলে সার্চ করলো, এক্সাম্পল হিসাবে গুগলে সার্চ করলো, এখন তিনটা তিনটা পেজ কিন্তু একই কিওয়ার্ড দিয়ে তৈরি। এই 3টা পেজ, 3টা পোস্ট একই কিওয়ার্ড দিয়ে তৈরি। এখন মানুষ যখন সার্চ করবে, আপনার কোনটা আগে আসবে? এটা আসবে না এটা আসবে না এটা আসবে, বলেন? গুগল নিজেও কনফিউজড যে আসলে আমি কোনটা সামনে নিয়ে যাব। গুগলকে কনফিউজ করলে আপনাকে কি করবে? পেনাল্টি দেবে। আপনাকে র্যাঙ্ক, আপনি ডাউন হবেন, র্যাঙ্ক হারাবেন। তো এই জিনিসটা, যে ক্যানোনিক্যালটা হচ্ছে এই প্রবলেমটাকে এড়ানোর জন্য ডিরেক্ট হচ্ছে আপনি গুগলকে, আর এটা যদি হন, এটা হলো ক্রল বাজেটটা হারায়। অর্থাৎ আপনার আপনার একটা পেজে যত ক্লিক পড়বে, মানুষের সামনে যত বেশি আসবে, ওই পোস্টের ইমপ্রেশনটা তত বাড়বে, সিটিআরটা তত বাড়বে, ক্লিকটা তত বাড়বে, এবং র্যাঙ্কিং হতে সুবিধা হবে। যেমন একটা পেজে আপনার 500টা ক্লিক আসতেছে, তাই না? এবং 5,000 ইমপ্রেশন আসতেছে। মানুষ যত টাইম দেবে ওই পেজে, যত ঘুরবে, তত ইমপ্রেশন তত ক্লিক বাড়বে। ওই একই পোস্ট যখন 3টা থাকবে, এই 3টা পেজে মানুষ যাচ্ছে, এই 500 জন যে যাচ্ছে, 3টা পেজে ডিভাইড হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাইলে কি, আপনার একটা পেজে যদি 500 ক্লিক আসে, 5,000 ইমপ্রেশন আসে, ওই পেজটা র্যাঙ্কিং এ যাচ্ছে। কিন্তু যখন আপনার 5-এর মধ্যে আবার 3টা ভাগ হয়ে যাইতেছে, তার মানে কি, র্যাঙ্কিংটা কি হারাচ্ছেন না আপনি? আপনি তত লেটে আপনি র্যাঙ্কে যাচ্ছেন। তাইলে কি, আপনার গুগলকে এই 3টার মধ্যে একটাকে ইন্ডিকেট করে দেওয়া যে আমার এইটাই মেইন পেজ, অর্থাৎ মনে করেন 2 নাম্বারটা আমার মেইন পেজ। মানুষ যখন সার্চ করবে 2 নাম্বারটাই যেন আসে, 1 আর 3 যেন না আসে। এই জন্য আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ করা হয়। তার মানে কি, ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে একই কন্টেন্ট অনেক ইউআরএল এ থাকলে প্রবলেম হয়। অর্থাৎ একই কন্টেন্ট, ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুসের কারণে ক্যানোনিক্যাল ট্যাগ হয়। কি কি কারণ হয়? ডুপ্লিকেট কন্টেন্ট, অর্থাৎ একই কন্টেন্ট দুইবার থাকলে র্যাঙ্কিং স্পিল্ড হয়ে যায়। অ্যান্ড হচ্ছে কি, গুগল কনফিউজড হয়ে যায়। ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে আমরা কি কন্ট্রোল করতে পারি? এইটাই আমার মেইন ইউআরএল। বোঝেন না? কে কে বলেন তো? আমার এইটাই হচ্ছে মেইন ইউআরএল। তার মানে মনে করেন একই পোস্ট আমি 3টা করছি, 4টা করছি, 5টা করছি, 10টা করছি, নো প্রবলেম, আপনি করতে পারেন। আপনার ওয়েবসাইটে করতে পারেন, একই পোস্ট কিছু কারণের জন্য করতে পারেন, যেটা বললাম। যে আপনি আপনি মনে করেন 5টা শাড়ি আনছেন, আপনার 5টায় পোস্ট করতে হবে, কারণ 5টা শাড়ির কালার আলাদা। এই যে 5টা শাড়ি,
কিন্তু আপনি গুগলকে বলে দিচ্ছেন যে আমার মেইন পেজটা হচ্ছে এটা 2 নাম্বার বা 3 নাম্বার, তখন মানুষের সামনে এই একটাই নিয়ে যাবে, আর এই একটাতে ঢুকে বাকিগুলা ইউজাররা দেখতে পারবে। বুঝাইতে পারছি? এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ট্যাগ। তো এই ক্যানোনিক্যাল ট্যাগটাকে আমাদের সমাধান করার জন্য কি করি, স্পেসিফিক ইউআরএলটাকে আমরা ইন্ডিকেট করে দেই। ওকে, তো ক্যানোনিক্যাল ট্যাগ সম্পর্কে আমরা জানলাম, এটাও আমাদের জানতে হবে। অ্যান্ড ক্যানোনিক্যাল ট্যাগ নিয়েও কিন্তু ফাইবার আপরকে স্পেসিফিক এটা নিয়েও কিন্তু সার্ভিস দেওয়া যায়। বোঝা গেছে? আচ্ছা, এখন আসা যাক ওয়েবসাইটের স্পিড। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন, বা হচ্ছে যারা ওয়েবসাইট স্পিড নিয়ে কাজ করা হয়, এই ওয়েবসাইট স্পিডটা এত ইম্পর্ট্যান্ট। এটা ইউজারদের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি। যত বেশি ফ্রেন্ডলি হবে ওইটাকে তত বেশি হচ্ছে র্যাঙ্ক করবে। মনে করেন আমি এখন আইপিএল এর স্কোর দেখব, আমি ক্রিকবাজে যাচ্ছি। দেখেন এই ওয়েবসাইটটা যদি আপনি ভিজিট করেন কতটা ফাস্ট, আবার কিছু কিছু ওয়েবসাইট দেখবেন যে এতটা ফাস্ট না। আপনি ক্লিক করতেছেন যে কলকাতার হচ্ছে লখনৌর খেলা হচ্ছে, ওকে, আমি ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, এটা খুব দ্রুত রান হচ্ছে। তার মানে কি গুগলও বোঝে যে এটা ইউআরএল ইউজার ফ্রেন্ডলি, কারণ এটা অনেক ফাস্ট বেশি। দেখেন যখন ইউজার ফ্রেন্ডলি গুগল কিভাবে বোঝে এবং ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট গুগল কিভাবে বোঝে, আপনি একটা থেকে একটাতে যাচ্ছেন, কত স্মুথলি যাচ্ছেন। এবং আমরা এই যে যখন এই একটা পেজ ভিজিট করি, এই ভিজিট করার পর আপনি যখন টাইমটা দিচ্ছেন, মানে আমি এই পেজটা ভিজিট করার পর কেমন টাইম দিচ্ছি, এই টাইমের উপর ডিপেন্ড করে গুগল ইমপ্রেশন বাড়ায় এবং আপনার ওই কন্টেন্টটাকে র্যাঙ্ক করে। ক্রিকবাজ লিগে সার্চ করলাম, বাট ফুটবলের ইনফরমেশন আসলো। আমরা বের হয়ে যাচ্ছি, আমার যেহেতু আমি ক্রিকেটের ইনফরমেশন বা আমি ক্রিকেট লাইভ স্কোর লিখে সার্চ করলাম, একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এই ওয়েবসাইটটা আসলো। আমি এই জায়গায় দেখতেছি যে হ্যাঁ এখানে পারফেক্টলি স্কোর আছে, এখানে আমি পারফেক্টলি স্কোর কার্ড দেখতেছি, এখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে স্কোর দেখতেছি, পয়েন্ট টেবিল দেখতেছি, তাই না? এভাবে সুন্দরভাবে আমি দেখতেছি। তার মানে কি, এই যে আমি একটা থেকে একটা যাচ্ছি এবং টাইম দিচ্ছি, পড়তেছি, এই যে আমি এখানে স্ক্রল করতেছি, এর মানে কি, এর মানে হচ্ছে স্ক্রল বাজেটটা ওয়েবসাইটে বাড়তেছে, স্ক্রল বাজেটটা বাড়তেছে। তার মানে গুগল এটাকে ইনফরমেটিভ কন্টেন্ট হিসাবে ধরে নেয়। বাট এখন যদি ফুটবলের যদি কন্টেন্ট আসতো, তখন আমি কি করতাম, আমি 1 সেকেন্ডে দাঁড়াতাম না, আমি সরাসরি পিছে চলে যেতাম, ওয়েবসাইট থেকেই বের হয়ে যেতাম। তার মানে কি গুগল এইটাকে কি বলা হয়, এই যে আমি আসলাম, কন্টেন্ট আমার পছন্দ হলো না, কারণ আমার ইন্টেন্টের সাথে, চিন্তার সাথে কন্টেন্টটা মিল নাই, তখন আমি আসলাম বের হয়ে গেলাম, এটাকে কি বলা হয়, বাউন্স রেট। আমি আসলাম বের হয়ে গেলাম, বাউন্স যেটাকে বলা হয়, মানে আমি টাইম দিলাম না। এই বাউন্স রেটটা যতবার বাড়বে ওই ওয়েবসাইটের পেজটা তত র্যাঙ্কিং হারাবে, গুগলের কাছে ওইটাকে আনইনফরমেটিভ পেজ হিসাবে গণ্য হবে। তার মানে আপনি যদি পারফেক্টলি, এই জন্যই বলা হয় কন্টেন্ট অলওয়েজ কিং, আপনার কন্টেন্টটা যদি পারফেক্ট হয়, আপনার কন্টেন্টটা যদি গুগলের জন্য ইউজার ফ্রেন্ডলি হয়, তাহলে অবশ্যই মানুষ ওইটাতে টাইম দেবে। আদারওয়াইজ সে চলে যাবে, বাউন্স রেটটা বাড়বে এবং গুগলের কাছে ওইটা কি ইনফরমেটিভ হবে না। সো আমাদের কন্টেন্টের প্রতি অনেক বেশি নজর দিতে হবে না। দেখেন অনেকে মেসেজ করতেছে যে বিদ্যুৎ চলে গেছে। তো বিদ্যুতের যে হাল, তাতে আসলে যারা টেকনোলজি নিয়ে কাজ করে তাদের খুবই খারাপ একটা দশা। শুধু টেকনোলজি না, কৃষকদেরও খারাপ অবস্থা, অ্যান্ড হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো, ওগুলোরও খারাপ অবস্থা। খুবই জটিল একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষগুলো আছে, তাই না? ওকে, তো ওয়েবসাইটের স্পিডটা আমরা বুঝতে পারলাম। আরো অ্যাডভান্স যদি জানতে চাই, তখন আমাদের এই স্পিড সম্পর্কে জানতে গেলে কোর ওয়েব ভাইটাল সম্পর্কে আমাদের জানতে হবে। কোর ওয়েব ভাইটাল,
এটাকে বলা হয় আপনার ওয়েবসাইটের হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক্স, যেগুলো দিয়ে মেজার করা হয় যে আপনার ওয়েবসাইট ইউজারের জন্য কতটা ফাস্ট, স্টেবল এবং রেসপন্সিভ। অর্থাৎ মানে কোরে ভাইটাল হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স স্কোর, স্পিড প্লাস স্টেবিলিটি প্লাস ইন্টারঅ্যাকশন, এই জিনিসটা হচ্ছে। তো এই যে কোরে ভাইটালের মধ্যে তিনটা তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে এলসিপি, একটা হচ্ছে কি, মানে একটা ওয়েবসাইটের স্পিডটা আপনি কিভাবে বুঝতে পারবেন, এলসিপি। এটাকে বলা হয়, এলসিপি হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। এলসিপিটা আপনার থাকতে হয় 2.5, মানে 0.5 ন্যানো সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের নিচে যদি আপনার পেজ সব থেকে বড় ভিজিবল কন্টেন্ট লোড হতে সময় লাগে, অর্থাৎ গুড হচ্ছে 2 পয়েন্ট, মানে আপনার ওয়েবসাইটটা আমরা যখন ওপেন করলাম, এক্সাম্পল এটা মনে করেন যে তামান বিডি.কম, আমি ওপেন করলাম। এই যে এই ওয়েবসাইটটা দেখেন, আমি যখন ওপেন করলাম, এই যে আসতেছে, এই আশাটা হচ্ছে, কন্টেন্টটা আশাটা হচ্ছে যদি 2.5 সেকেন্ডের নিচে আসছে, 2.5 সেকেন্ড, একটা ওয়েবসাইট লোড হতে 3 সেকেন্ডের উপরে চলে যাচ্ছে, ওইটা কি, বা 4 সেকেন্ড লাগতেছে, ওটা হচ্ছে ব্যাড। আর যখন এর নিচে থাকবে, ওইটা হচ্ছে গুড, 2.5 সেকেন্ডের মধ্যে হয়। এটা যদি হয়, তার মানে ওই পেজটা পারফেক্টলি ঠিক আছে। আরেকটাকে বলা হয় সিএলএস। সিএলএস অর্থ কমিউনিটিভ লেআউট শিফট। অর্থাৎ সিএলএস 0.1, একদম ন্যানো সেকেন্ড পেজ লোড হওয়ার সময় লেআউট শিফট করছে কিনা। এটা বোঝায় যে এই যে এইটাকে বলা হলো লেআউট শিফটগুলা। এই বাটনগুলো হচ্ছে পেজ লোড হওয়ার সাথে সাথে 0.1 সেকেন্ডের মধ্যে এই লেআউট শিফটগুলা শো করতেছে কিনা। বাটন, আবার অনেক সময় কি হয়, যখন পেজটা লোড হয়, বাটনগুলো হঠাৎ নিচে চলে গেছে। ইমেজ লোড হয়ে কি, টেক্সট পুশ পুশ হচ্ছে, তাই না? এরকম যে হয়, এরকম হইলে, বা অর্থাৎ আপনার মানে কন্টেন্ট আসছে, ইমেজ আসতেছে না, এগুলা হচ্ছে কমিউনিটিভ লেআউট শিফট। এগুলা 0.1 অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার প্রতিটা পেজ লোড হওয়ার সাথে সাথে চলে আসতে হবে। যেমন আমি এটাকে ক্লিক করছি, আমার এইটাকে ক্লিক করার সাথে সাথে কি সেকেন্ডের মধ্যে দেখছেন, আপনি যদি এটাকে ক্লিক করেন সাথে সাথে আসতেছে না, আপনার ইমেজ এবং কন্টেন্ট একসাথে আসতেছে, এটাকে বলা হয় কমিউনিটিভ লেআউট শিফট। বোঝা গেছে? আর একটা হচ্ছে আইএনপি। এই তিনটা জিনিস আইএনপি, আমাদের এগুলো আস্তে আস্তে প্রতিটা ক্লাসে একটা একটা করে ক্লাস আমাদের করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আপনি যদি ভালোভাবে অ্যাডভান্স কিছু শিখতে চান, ম্যাক্সিমাম বাংলাদেশে যত জায়গায় আপনি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং শিখবেন, এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না। এই বিষয়গুলো নিয়ে আপনি দেখবেন যে মেইন যে ভিতরের অংশগুলো, যেগুলো নিয়ে আমরা একটা কোম্পানিতে দীর্ঘস্থায়ী আমরা অ্যাজ এ রিমোট হিসেবে কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টরা জানে না। ওই শিখতেও কঠিন লাগে একটু, আসলে কঠিন কিছু না, প্রথমে ওই বিষয়টা মাথায় নিতে একটু কষ্ট লাগে, শেখার চেষ্টার ঊর্ধ্বে আর কিছু হতে পারে না। তো এটা হচ্ছে ইন্টারিয়াকশন টু নেক্সট পেইন্ট। ইন্টারিয়াকশন টু নেক্সট পেইন্ট অর্থাৎ আইএনপি, 200 মিলি সেকেন্ড, 200 ms। এটা হচ্ছে গুড, অ্যান্ড হচ্ছে ইউজার ক্লিক করার পর রেসপন্স আসতে কত টাইম নিচ্ছে। আমি অর্ডার নাওতে ক্লিক করতেছি, অর্ডার নাওতে ক্লিক করার পর, যে বাই নাওতে ক্লিক করার পর কত সেকেন্ডের মধ্যে এই পেজটা ওপেন হচ্ছে। এটা কিন্তু ফোন এবং ডেস্কটপের জন্য আলাদা আলাদা স্পিড। ফোনে কতটুকু হচ্ছে, এবং ফাস্ট ইন্টারঅ্যাকশন হচ্ছে ইউএক্স, এটাকে বলা হয় বেটার ইউএক্স। আর স্লো হচ্ছে, এটাকে বলা হয় ইউজার ফ্রাস্ট্রেশন। বোঝা গেছে এই জিনিসটা? তো আমাদের এটা হচ্ছে আবার টুলস আছে। আপনি যদি গুগলে গিয়ে যদি আপনি এখানে সার্চ করেন যে পেজ স্পিড ইনসাইট, তাহলে বুঝতে পারবেন। দেখেন, পেজ স্পিড ইনসাইট, পেজ স্পিড ইনসাইট, দেখেন। এখানে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে আমি ক্রিক বাজার ওয়েবসাইটটা আমি দিলাম, দেখবেন এই ওয়েবসাইটটা কত ফাস্ট। আবার আমি যদি ওইটা দেই, এটাকে আমরা ইউআরএলটা দেওয়ার পর অ্যানালাইজ করলে
আপনি ওয়েবসাইটটা কতটা ফাস্ট এবং কতটা স্লো এটা বুঝতে পারবেন। দেখেন মোবাইলের জন্য কতটা ফাস্ট, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট এলসিপি, এই যে ইন্টাররিয়াকশন টু নেক্সট পেইন্ট, এটা কেমন 99 আছে, 1.6 দেখছেন, 1.6। আমরা আমরা হচ্ছে এলসিপি কত বলছিলাম, 2.5 সেকেন্ডের মধ্যে থাকতে হবে। অ্যান্ড হচ্ছে আমরা আইএনপি কত বলছিলাম, যে 200 মিলি সেকেন্ডের মধ্যে থাকতে হবে, এটা 99 মিলি সেকেন্ড। অ্যান্ড কমিউনিটিভ লেআউট শিফট আমরা কত বলছিলাম, 0.1, এটা হচ্ছে 0.14, একটু বেশি। অ্যান্ড যেহেতু ওই জায়গায় এটা স্কোরিং, তো যার কারণে এটা একটু বেশি। আবার যদি আপনি দেখেন যে আমরা এই তামান বিডিতে এটা দেখবেন যে সবগুলা স্পিড ওই ক্লিক বাজের মতো এতটা ফাস্ট হবে না। মোবাইল এবং ডেস্কটপের জন্য কিন্তু আলাদা, ডেস্কটপের জন্য সব পারফেক্ট আছে। আবার যদি আমি এই ওয়েবসাইটটা দেই, এই ওয়েবসাইটটা দিলে আমি যদি এখান থেকে অ্যানালাইজ করি, অ্যানালাইজ করলে দেখবেন মোবাইল এবং ডেস্কটপের জন্য ডিফারেন্ট আপনাকে শো করতেছে। দেখেন, মোবাইল এবং ডেস্কটপের জন্য। ওকে, একটু সময় লাগতেছে দেখছেন, এটা ডায়াগনোসিস হইতে একটু সময় লাগবে, বিকজ এটা প্রবলেম আছে বেশি, এই জন্য সময় লাগতেছে। দেখেন, এটার অবস্থা খারাপ। মোবাইলের জন্য পারফরমেন্স হচ্ছে 56, আর ডেস্কটপের জন্য মোটামুটি আছে 88। তার মানে মোবাইলের জন্য এটা খারাপ, ডেস্কটপের জন্য মোটামুটি ভালো। তো এটা হচ্ছে ওয়েবসাইটের স্পিড, স্পিডের জন্য আমরা বললাম। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা বলি যে টেকনিক্যাল এসইওতে আর কি কি প্রবলেম, এটা ম্যাক্সিমাম মোবাইল অপটিমাইজেশনের কথা বললে এটা না বলাই বেটার, কারণ এখন যতগুলো ওয়েবসাইট ডেভেলপ হয় মোবাইল ফ্রেন্ডলি হয়। কারণ এটা যারা প্রত্যেকটা ডেভেলপার জানে যে মোবাইল ফ্রেন্ডলি অবশ্যই করতে হবে, সো এটা নিয়ে আসলে খুব একটা আমাদের মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা টেস্ট করার ওয়ে আছে, বাট এটা নিয়ে করতে হয় না। ওকে, আচ্ছা, টেকনিক্যাল ইস্যুর মধ্যে যেমন ইউআরএল স্ট্রাকচার, এটাও কিন্তু টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। ইউআরএল স্ট্রাকচার, ইউআরএল গুলো আমাদের কেমন হবে এটা আমি আপনাদের একটা ক্লাস নেব। ইউআরএল স্ট্রাকচার প্লাস হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার নিয়ে একটা ক্লাস নিব। ওইটা থেকে আপনারা মোটামুটি সম্পূর্ণটা ইন্টারনাল লিঙ্কিং লিঙ্কিং স্ট্রাকচার নিয়ে যখন আমি ক্লাস নেব তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের এটা আসলে সাইলো স্ট্র্যাটেজি আমাদের মেনটেন করতে হবে। এই প্রতিটা ক্লাস, আজকে জাস্ট একটা হিন্টস দিচ্ছি, প্রতিটা ক্লাস আমাদের আলাদা আলাদাভাবে সুন্দরভাবে আহ, বুঝতে হবে, এবং প্রতিটা ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ নেব। ওকে, তো মোটামুটি টেকনিক্যাল এসইওর জন্য রোবট ডট টিএক্সটি, সাইট ম্যাপ, স্কিমা মার্কআপ, ক্যানোনিক্যাল ট্যাগ, তারপর হচ্ছে ওয়েবসাইট স্পিড, ইউআরএল স্ট্রাকচার, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, এই বিষয়গুলো টেকনিক্যাল ইস্যুর মধ্যে আছে। এবং আরও যদি আমরা যেমন হেডিং মিস্টেক করা, আমরা অন পেজের কথা যদি আমরা বলি, অন পেজ ইস্যুর মধ্যে যেগুলো বলি যে হেডিং মিস্টেক করা, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন মিস্টেক করা, তারপর একই হেডিং বারবার ব্যবহার করা, বা একই মেটা ডেসক্রিপশন কয়েকটা পেজে ব্যবহার করা, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন যেটাকে বলা হয়, এগুলো ফিক্স করাও কিন্তু টেকনিক্যাল এসইওর অংশ। এবং গুগল সার্চ কনসোলের এরপরের ক্লাসে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করাটা দেখব। গুগল সার্চ কনসোল আমরা কিভাবে সেট আপ করতে পারি, গুগল সার্চ কনসোলের যে প্রবলেমগুলা বা যেগুলো ইন্ডেক্স নাই, নন ইন্ডেক্স পেজটাকে কিভাবে আমরা ইন্ডেক্স করব, এগুলো টেকনিক্যাল এসইওর অংশ। পুরো বিষয়টা জাস্ট আমরা আজকে একটা ওভারভিউ করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা প্রতিটা ক্লাস আলাদা আলাদা নেব। প্রথমে আমরা গুগল সার্চ কনসোল আমরা সেট আপ করবো, তারপর আমরা রোবট ডট টিএক্সটি নিয়ে ক্লাস করব, তারপর আমরা সাইট ম্যাপ নিয়ে ক্লাস করব, তারপর আমরা স্কিমা মার্কআপ নিয়ে ক্লাস করব, তারপর আপনার ক্যানোনিক্যাল নিয়ে করব, ওয়েবসাইট স্পিড নিয়ে করব, ইউআরএল স্ট্রাকচার নিয়ে করব, ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং নিয়ে করব, স্ট্র্যাটেজি নিয়ে করব, এবং গুগল অ্যানালিটিক্স নিয়ে করব। এই জিনিসগুলো আপনাদের কাছে আজকে যেহেতু আমরা জাস্ট ওভারভিউ করলাম একটু কঠিন লাগতে পারে। নেক্সট ক্লাসে আমাদের প্রতিটা ক্লাস যখন আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করব, তখন আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনেক ইজি লাগবে এবং ইন্টারেস্টিং লাগবে। তো ক্লাসে আজকে হোমওয়ার্ক, কোনো কোনো হোমওয়ার্ক নাই, আগের হোমওয়ার্কটাই করবেন।
বাট যতটুকু হয়েছে বিষয় এই টপিকগুলো শুধু জাস্ট কোনটা কি এতটুকুই জানার প্রয়োজন। আপনারা জানবেন, পরবর্তী ক্লাসে যখন আমরা ধরে ধরে একটা করে টেকনিক্যাল এসইও সমাধান করব, তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে। এখন থেকে আপনাদের নিয়মিত ক্লাস হবে, আগামীকালও ক্লাস হবে, আপনারা আগামীকাল ক্লাসে উপস্থিত থাকবেন। আহ, এই যে টেকনিক্যাল এসইওর অংশগুলো আমি দেখালাম, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ধরে ধরে একটা একটা করে ক্লাস করব, তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আর গ্রুপে আপনাদের বারবারই নোটিশ দেওয়া হয়েছে, আহ, আমরা হ্যাঁ অ্যাডভান্স পর্যন্ত যারা ইন্টারেস্টেড, অনেকে আপনারা অ্যাডমিট হয়েছেন, এখানে অ্যাডমিটেড আছেন। তো আপনাদের যে মূল ক্লাসটা অ্যাডমিটেড, তাদেরও ক্লাস অলরেডি শুরু হবে, এবং এই ক্লাসগুলো আমরা শেষ করি, দেন হচ্ছে আমরা ওই ক্লাস অ্যাডভান্স ক্লাসে চলে যাব। আজকে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, কেমন? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।